ঢাকা অভিমুখে জনস্রোত, যুক্ত হচ্ছেন হকারি, ভিক্ষাবৃত্তি সহ অটোরিকশা চালনায়। প্রচারণায় সচল, বাস্তবে অচল সরকারি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প। 10 জনের ক্লাসের শিক্ষক 14 জন, অথচ বেতন তুলছেন প্রতি মাসেই। বাংলাদেশে সন্দেহজনক লেনদেন পাকিস্তানি প্রতিষ্ঠানের। ঔষধ ব্যবসার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের কারবার। গলা সমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিয়ে যাচ্ছেন সন্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চশিক্ষা, উন্নত জীবন আর কাজের সন্ধানে প্রতিদিন রাজধানীতে গড়ে 4,000-এর বেশি মানুষ স্থিত হচ্ছেন বলে বিভিন্ন সংস্থার মাঠ জরিপে উঠে এসেছে। এই শহরে এখন ধারণ ক্ষমতার চেয়ে 13 গুণ বেশি মানুষের বাসস্থান। ঢাকামুখী এই জনস্রোতের জন্য বিশেষজ্ঞরা গ্যাস ও বিদ্যুৎ সংকটকে দায়ী করেন। তাদের মতে, পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের অভাবে জেলা উপজেলা পর্যায়ে নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে পারছে না। আগেরগুলো বন্ধ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, প্রতিদিনই কর্মহীন হয়ে পড়ছেন হাজারো কর্মজীবী। নতুন কর্মসংস্থানের আশায় তারাও এখন ঢাকামুখী। রাজধানীতে এসে হকারি ও অটোরিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন হাজারো মানুষ। অনেকেই ভিক্ষাবৃত্তিতে যুক্ত হচ্ছেন এই নগরীতে এসে। আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, জনসংখ্যা চাপে বসবাসযোগ্য শহরের তালিকায় যুদ্ধ বিধ্বস্ত শহরগুলোর সঙ্গে সবার নিচে অবস্থান করছে ঢাকা। বাস অযোগ্যতার তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণ করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেই চালু হয়েছিল ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প। তবে কুমিল্লার এই প্রকল্প প্রত্যাশিত সুফল দিতে পারেনি বলে অভিযোগ তুলেছেন কৃষকেরা। তাদের দাবি, কয়েকদিনের বেশি সবজি সংরক্ষণ করা যায় না, বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণের খরচ ওঠে না, ফলে অনেক স্টোরেজই এখন অচল। কুমিল্লা নগরীর দক্ষিণ বাগমারা খানবাড়ি এলাকার কৃষক আজাদ হোসেন তার বাড়িতে স্থাপন করা মিনি কোল্ড স্টোরেজটি দীর্ঘদিন ধরে বন্ধ। লাভজনক না হওয়ায় এটি ব্যবহার বন্ধ করে দিয়েছেন তিনি। জানান, সম্প্রতি এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর প্রকল্প সংশ্লিষ্ট একটি দল তার স্টোরেজ পরিদর্শন করেন। এ সময় আম ও কাঁঠাল সংরক্ষণের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এখনো গবেষণাধীন বলে জানান। এই বছর 2-1টা কাঁঠালও রেখে দেখেন আমের সাথে, মানে এই বছর নয়, এভাবে ট্রাই করেন। দরকার সামনের বছর থেকে সব মাল ভালোভাবে রাখবেন আর কি। এবছর কিছু কিছু রেখে দেখেন যে কোল্ড স্টোরে থাকে কিনা। তবে মাঠ পর্যায়ের এই বক্তব্যের সঙ্গে মিলছে না প্রকল্প সংশ্লিষ্ট প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে এই মিনি কোল্ড স্টোরেজে 12 দিন পর্যন্ত লিচু সতেজ রাখা সম্ভব। কৃষকদের প্রশ্ন, যদি ফল সংরক্ষণের প্রযুক্তি এখনো গবেষণাধীন হয় তাহলে সফলতার দাবি কিভাবে প্রচার করা হচ্ছে? আমরা এই লস দেওয়ার পরে আমার অনেক টাকা লস হয়েছে। আমার 3 টনের মতো টমেটো নষ্ট হয়েছে, আর অন্য সবজি ফল নষ্ট হয়েছে, আমার সময় নষ্ট হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের 6টি জেলায় 24টি উপজেলায় পরীক্ষামূলকভাবে 2টি করে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও প্রকল্পের প্রচারণার মধ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি মিটিংয়ে থাকার কথা জানিয়ে SMS পাঠাতে বলেন। পরে খুদে বার্তা পাঠানো হলে কোনো জবাব দেননি, কেবল একটি প্রকাশিত সংবাদের প্রতিবেদনপত্র পাঠিয়েছেন। কৃষকদের দাবি, পর্যাপ্ত গবেষণা ও কার্যকারিতা নিশ্চিত না করেই প্রযুক্তিটি মাঠে দেওয়া হয়েছে। এতে কাঙ্ক্ষিত লাভের বদলে অনেকের জন্য এটি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পের বাস্তব চিত্র আর প্রচারণার মধ্যে এই ব্যবধানের দায় কে নেবে, এই প্রশ্ন তাদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। শিক্ষক রয়েছে 14 জন, অথচ শিক্ষার্থী মোটে 10। শিক্ষা প্রতিষ্ঠানে নেই আসবাব, ব্ল্যাকবোর্ড কিংবা কোনো পাঠদান কার্যক্রম। বছরের অধিকাংশ সময় পাঠদান হয় না এগুলোতে, এমনকি শিক্ষকরাও নিয়মিত আসেন না। অথচ এসব প্রতিষ্ঠানে কাগজপত্রে রয়েছে শত শত শিক্ষার্থী। শুধু এই একটি প্রতিষ্ঠান নয়, অন্তত 3টি প্রতিষ্ঠানের এমন চিত্রই উঠে এসেছে এশিয়া পোস্টের অনুসন্ধানে, যেখানে ক্লাস হচ্ছে না, নেই শিক্ষার্থী, অথচ মাস শেষে নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলছেন শিক্ষকরা।
জামালপুর জেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরের বীর গোবিন্দবাড়ি এলাকার শামসুন নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ক্লাসে প্রবেশ করেন শিক্ষকরা। শুরু হয় পাঠদান, অথচ তখনও কয়েকটি শ্রেণীকক্ষ ছিল তালা বন্ধ। ষষ্ঠ শ্রেণীতে মাত্র একজন শিক্ষার্থীকে পাঠদান করছেন একজন শিক্ষক, অন্য একটি শ্রেণীকক্ষে মাত্র 3 জন শিক্ষার্থী। নবম ও দশম শ্রেণীর অবস্থাও প্রায় একই। মাদ্রাসাটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন 14 জন। নথিতে 236 জন শিক্ষার্থী দেখানো হলেও সরেজমিনে দেখা যায় মাত্র 10 থেকে 14 জন শিক্ষার্থীকে। টিনের ঘর, ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, এই সমস্ত দেখিয়ে ছাত্ররা অনুপস্থিত থাকে। তো অনুপস্থিতের মধ্যে আবার কোনো দিন ভালোই উপস্থিত থাকে। জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার উত্তর কৈডালা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চিত্র আরো ভয়াবহ। জরাজীর্ণ টিনের ঘরে নেই কোনো আসবাব, ব্ল্যাকবোর্ড নেই, পাঠদান কার্যক্রম। দূর থেকে দেখলে পরিত্যক্ত ভবন বলেই মনে হবে, তবে সরকারি নথিতে এখানে দেখানো হয়েছে শতাধিক শিক্ষার্থী। সেই তথ্যের ভিত্তিতেই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির আবেদনও করেছে। সরেজমিনে মাদ্রাসায় গিয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি। পরে সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একই চিত্র দেখা গেছে সদর উপজেলা তুলসীপুর ডিগ্রি কলেজে। কাগজে কলমে 7 শতাধিক শিক্ষার্থী থাকলেও স্থানীয়দের দাবি বছরের অধিকাংশ সময় কলেজে পাঠদান হয় না, শিক্ষকরাও নিয়মিত আসেন না। এমপিওভুক্ত এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক আছে অথচ ছাত্র নেই। নিয়মিত তারা বেতন ভাতা ঠিকই তুলছে, তাদের সুবিধা ঠিকই পাচ্ছে। শিক্ষার নামে এমন অনিয়ম ও সরকারি অর্থের অপচয় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। জামালপুরের অনেকগুলো বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের সংখ্যা বেশি, এবং তারা এমপিও ভুক্তির জন্য অনেকে আবেদন করেছে, অনেকে এমপিও ভুক্তি রয়েছে। পাশাপাশি আবার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কোনো অবকাঠামোই নেই, তারাও এমপিও ভুক্তির জন্য আবেদন করেছে। তা আমরা এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক। এরকম যদি কোথাও সরাসরি অভিযোগ পাওয়া যায় যে নির্দিষ্ট এরকম কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম বা শিক্ষার্থীর সংখ্যা ভর্তি থাকলেও তারা উপস্থিত থাকে না, এরকম অভিযোগ যদি আমাদের কাছে কেউ লিখিত কোনো অভিযোগ করে, আমরা সাথে সাথেই কোনো একটা তদন্ত কমিটি গঠন করে সেই বিষয়ে একটা প্রতিবেদন নিয়ে এসে এটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাই আসলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার জন্য। কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে সরকারি সুবিধা নেয়ার অভিযোগ নতুন নয়, তবে বাস্তবে শ্রেণীকক্ষ ফাঁকা থাকলেও নিয়মিত সরকারি বেতন ভাতা উত্তোলনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দেশীয় পেমেন্ট গেটওয়ে আমারপের 75.284% শেয়ার কিনে নিয়েছে পাকিস্তান ভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান সিমপেসা। মালিকানা বদলের পর জুয়া ও পর্ন সাইটের পেমেন্ট গ্রহণের চেষ্টা এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের আর্থিক অপরাধ তদন্ত দল। জুয়া ও পর্ন সাইটের পেমেন্ট ইস্যুতে আমারপের একাধিক মার্চেন্ট অ্যাকাউন্ট স্থগিত করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী MFS প্রতিষ্ঠান বিকাশ ও নগদ। এসব অনিয়ম ও বিতর্কের বিষয়ে এশিয়া পোস্টের লিখিত প্রশ্নের জবাব দেয়নি আমারপে কর্তৃপক্ষ, তবে ফোনের সব অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। জানা যায় আমারপের মালিকানা প্রতিষ্ঠান সফটটেক ইনোভেশন লিমিটেডের সঙ্গে হওয়া এই চুক্তির মূল উদ্যোক্তারা পাকিস্তানের নাগরিক। প্রতিষ্ঠানটিও সেখানেই নিবন্ধিত, যদিও আমারপের সঙ্গে চুক্তি করে সিমপেসার সিঙ্গাপুরে নিবন্ধিত অংশটি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধের প্যাকেটের আড়ালে পাচার করা হচ্ছিল মাদক ট্যাপেন্টাডল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের অভিযানে রংপুর নগরীর RK রোড স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস থেকে উদ্ধার করা হয়েছে 16,000 পিস ট্যাপেন্টাডল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি রাজ্জাক ও সাগরকে গ্রেপ্তার করা হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের একটি বড় চালান রংপুরে প্রবেশ করবে, তার ভিত্তিতে আমরা আজকে দুপুর থেকেই এই কুরিয়ার সার্ভিসের আশেপাশে অবস্থান করছিলাম। রাত 9টার দিকে
দুইজন ব্যক্তি এই চালানটা রিসিভ করার জন্য এখানে যখন আসে তখন তাদেরকে আমরা আটক করি এবং তাদের যে নামে যে কনসাইনমেন্টটি চালানটি এসেছিল সেই চালানটি আমরা জব্দ করেছি এবং আপনাদের সামনেই এই চালানটি খুলে আমরা আলামতের পরিমাণটা গণনা করেছি। এতে 16,000 পিস টাপেন্ডাডল ট্যাবলেট আমরা জব্দ করেছি, সাথে 2টি মোটরসাইকেল এবং 3টি মোবাইলও আমরা জব্দ করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কুমিল্লা থেকে কুরিয়ার যোগে পাঠানো ঔষধের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল ট্যাপেন্টাডলের চালান। গোপন তথ্যের ভিত্তিতে দুপুর থেকেই ছদ্মবেশে স্টেট ফার্স্ট কুরিয়ার অফিসের সামনে অবস্থান নেন অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা। পরে মাদক কারবারিরা পার্সেলটি নিতে এলে তাদের হাতে নাতে আটক করা হয়। তল্লাশিতে প্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা হয় 16,000 পিস ট্যাপেন্টাডল। আমাদের যে তথ্য আছে সেটা হচ্ছে উনি শরীফ ফার্মাসিউটিক্যালের রিজিওনাল সেলস ম্যানেজার আর কি, অর্থাৎ উনার আন্ডারে হচ্ছে কয়েকটা জেলা আছে আর কি। তো উনি হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে ওষুধ ব্যবসার আড়ালে, মানে ওনাদের তো বিভিন্ন ধরনের পার্সেল আসে ওষুধের আর কি, যাতে মানুষ কেউ সন্দেহ না করে, তার মূলে উনি হচ্ছে মাদক ব্যবসা করতেন আর কি। যে মাদকের ব্যবসা উনি করতেন এটার নাম হচ্ছে টাপেন্ডাডল ট্যাবলেট। এটা মূলত হচ্ছে উনি হচ্ছে আপনার রংপুর জেলা, তারপর হচ্ছে দিনাজপুর জেলা, তারপর হচ্ছে আপনার নীলফামারী জেলা এবং পঞ্চগড়ের বোদা উপজেলা এবং হচ্ছে আমাদের এই যে রংপুর বেল্টের বিভিন্ন জায়গায় উনি হচ্ছে এই মাদকটা হচ্ছে সাপ্লাই দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে কেনাবেচার সাথে জড়িত। তারা ঔষধ কোম্পানির সেলসম্যানের চাকরির আড়ালে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে দাবি করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। চারদিকে পানি আর পানি, তার মধ্যেই কাঁধে করে মায়ের মরদেহ নিয়ে যাচ্ছে সন্তানেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, ভিডিওটি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফলডাঙ্গি গ্রামের। টানা কয়েক দিনের ভারী বর্ষণে গ্রামটিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে বার্ধক্যজনিত কারণে ওই এলাকার এক বৃদ্ধার মৃত্যু হয়। স্বজনরা প্রিয়জনের মরদেহ দাফনের জন্য কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু কবরস্থানে যাওয়ার রাস্তাটি পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। শেষ পর্যন্ত কোনো বিকল্প পথ না পেয়ে গলা সমান পানি পেরিয়েই মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে পৌঁছান সন্তান ও স্বজনেরা।